ঘড়িতে দুপুর 2টো বাজে। জিমিন ভার্সিটির ক্যান্টিনে বসে সাদা কাগজে কিছু একটা লিখছে। দেখে মনে হচ্ছে কোনো কিছুর ফর্ম ফিল আপ করছে। তে দরাম করে জিমিনের সামনে বই রেখে বসলো। জিমিন প্রথমে ব্রু কুঁচকে তের দিকে তাকালো, তেকে দেখার পর আবার নিজের কাজে মন দিল। এটা দেখে তে মনে মনে বলল, আমাকে দেখে কোনো রকম রিয়েক্ট করলো না কেন? রাগ করলো নাকি? তে এত শত না ভেবে জিমিনকে জিজ্ঞেস করলো, কি রে, কি করিস তুই? জিমিন কোনো উত্তর দিল না। ব্যাপারটা তো বেশ চিন্তা হয়ে গেল। কথা বলছে না কেন জিমিন তের সাথে? এই জিমিন, কথা বলিস না কেন? রাগ করেছিস নাকি আমার উপর? তের প্রশ্ন শুনে জিমিন মাথা তুলে তের দিকে তাকিয়ে বলল, কেন? রাগ কেন করব? আবারও জিমিন নিজের কাজ করতে শুরু করলো। উফ, কি এমন কাজ করছিস দেখি তো? জিমিনের কাছ থেকে ফর্মটা টেনে নিয়ে দেখতে শুরু করলো। আস্তে আস্তে ফর্মটা পুরো পড়ার পর কাদো কাদো মুখ নিয়ে জিমিনের দিকে তাকাতেই জিমিন তের দিকে তাকিয়ে হেসে বলল, কেসা লাগা মেরা সারপ্রাইজ? কথাটা বলে জিমিন তেকে চোখ মারলো। তে এসেছিল জিমিনকে সারপ্রাইজ দিতে, আর এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। জিমিনকে জিজ্ঞেস করলো, এটা কি? আমার নাম কেন দিয়েছিস ডান্স কম্পিটিশনে? কারণ তুই ডান্সার তাই। ডান্সার মানে? জিমিন, তোর মাথা ঠিক আছে তো? এটা আমাদের ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশন। কত বিখ্যাত নামী লোক আসবে জানিস? ওখানে আমি ভুল করলে ভার্সিটির সম্মানটা কোথায় যাবে বলতো? তের কথার কোনো উত্তর না দিয়ে জিমিন তের হাত থেকে ফর্মটা টেনে নিয়ে নিল। ফর্ম ফিল আপ করা পুরোটাই শেষ জিমিনের। দেখ জিমিন, আমি পারবো না কম্পিটিশনে কম্পিট করতে, বেশ অসম্ভব আমার পক্ষে। আমি সামান্য একটা ডান্সার। তো তোর কি মনে হচ্ছে আমাদের ভার্সিটিতে মাধুরী দীক্ষিত আসছে তোর সাথে, নাকি নুরা ফাতেহি আসছে বেরি ডান্স দিতে? আজব। আমি পারবো না, আমার ভীষণ ভয় লাগছে। শোন, এই ফর্ম আমি জমা দেবই। তুই যদি পার্টিসিপেট না করিস সেটা তোর ব্যাপার, কিন্তু তারপর থেকে আর কোনোদিন আমার সাথে কথা বলবি না, ওকে? থ্রেটটা দিয়ে জিমিন উঠে চলে গেল, আর তে মাথায় হাত দিয়ে ওর যাওয়ার দিকেই তাকিয়ে রইল। তে যখন সোজা হয়ে বসলো ঠিক তখন জাঙ্কুক ওর সামনে এসে দাঁড়ালো। জিমিন আর তের মধ্যে কি কথা হলো কিছু শুনতে পেল না জাঙ্কুক। শুধু একবার তের দিকে তাকিয়ে তারপর জিমিনের কাছ থেকে ফর্মটা নিয়ে চলে গেল। জাঙ্কুক চলে যেতে তে জিমিনের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ওনাকে দিলে কেন ফর্মটা? জাঙ্কুক ভাই ইউনিয়নের হেড, তাই জন্য। ওই লিসার দল বলার কাছে দেওয়ার থেকে জাঙ্কুক ভাইকে দেওয়াটাই বেশি বেটার, তাই না? তে জিমিনের প্রশ্নে শুধু ওর দিকে করুণ ভাবে তাকিয়ে রইল। জিমিন তের হাত ধরে টেবিলের কাছে নিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে বাইরের দিকে হাঁটা দিল। এবার বল, কেমন গলি নিজের বাড়িতে? ভালোই। তোর অ্যাবসেন্সে জাঙ্কুক ভাই তোর খোঁজ করছিল। জিমিনের কথাটা শুনে দাঁড়িয়ে পড়ল তে। অবাক হয়ে জিমিনকে জিজ্ঞেস করলো, আমার খোঁজ করেছিলেন? কিন্তু কেন? এত অবাক হচ্ছিস কেন তুই? ক্লাসে চল, দাঁড়িয়ে না থেকে যেতে যেতে বলছি। জিমিনের কথা শুনে ক্লাসের দিকে হাঁটতে শুরু করলো তে আর জিমিন। জিমিন থেকে বলতে শুরু করলো, তুই যেদিন গেলি সেদিন আমি ভার্সিটি আসিনি। জাঙ্কুক ভাই হঠাৎই আমার রুমে আসে আর এসে তোর কথা জিজ্ঞেস করে। আমি বলি যে তুই বাড়িতে গেছিস, তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে আমার খবর নিয়ে চলে যায়। এই 2-3 দিন আমার সাথে যখনই দেখা হয়েছে তোর খোঁজ নিয়েছে আর জিজ্ঞেস করেছে তুই কবে ফিরবি। জিমিনের কথা শেষ হতেই ওরা ক্লাসে ঢুকলো। এই বিষয়ে আর কোনো কথা বললো না তে। তের মনে একটা প্রশ্ন থেকেই গেল, উনি কেন আমার বিষয়তে খোঁজ খবর নিচ্ছেন এটাই বুঝতে পারছি না। আমি তো ওনাকে বলেই দিয়েছি আমি আর ওনার প্রতি বাধা হয়ে দাঁড়াবো না। উনি যেমনটা বলেছিলেন তেমনটাই হবে। উনি ওনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। তাহলে কেন উনি এমন ব্যবহার করছেন? উনি কি কোনোভাবে আমার সাথে জড়িয়ে? না না না, এবার আর আমি এক ভুল করবো না। আগের বার এই আশায় আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, এবার আর নয়। ওনার কথা না ভাবাই ঠিক হবে আমার জন্য। ক্লাস শেষ করে তে ম্যাডামের সাথে কথা বলবে, সেই জন্য প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছে। সে সময় দেখলো জাঙ্কুক আসছে, তাও আবার তের দিকে তাকিয়ে। জাঙ্কুক থেকে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় তে জাঙ্কুককে পাশ কাটিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়ে। তে ম্যাডামের সাথে কথা বলতে বলতে খেয়াল করলো জাঙ্কুক বাইরেই দাঁড়িয়ে আছে। হঠাৎই ম্যাডামের রুমে ঢুকে পড়লো জাঙ্কুক। আরে জাঙ্কুক, তুমি এখানে? কোনো দরকার ছিল? ম্যাডামের কথার উত্তরে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, ম্যাম আপনার সাথে আমার কোনো দরকার নেই, দরকার ওর সাথে। আপনাদের কথা শেষ নিশ্চয়ই? তে ইচ্ছে করে দেরি করছিল যাতে জাঙ্কুক চলে যায়, কিন্তু এখানে তো উল্টো হয়ে গেল। বাধ্য হয়ে তাকে জাঙ্কুকের সাথে বেরিয়ে আসতে হলো। বেরিয়ে এসে এক মুহূর্ততে দাঁড়ালো না, দ্রুত হাঁটা শুরু করলো। পিছন থেকে জাঙ্কুক সমানে তের নাম ধরে ডেকে চলেছে। তাতে শুনতে পেয়েও অপেক্ষা করছে, কিন্তু শেষ রক্ষা হলো না। ভার্সিটির মাঠে আসতে জাঙ্কুক তের হাত পিছন থেকে টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে জাঙ্কুক থেকে বলল, কখন থেকে ডেকে চলেছি আমি, আর তুমি শুনতেই পাচ্ছ না? না নাকি না শোনার ভান করছিলে? বুঝতেই যখন পেরেছেন না শোনার ভান করছি, তাও কেন এসেছেন কথা বলতে? আমার কথা বলাটা দরকার, তাই। আপনার কি এমন দরকার পড়লো আমার সঙ্গে যে যাকে আপনি ওয়াইফ হিসেবে মানেন না, পরিচয় দিতে চান না, তারই হাত ধরে সবার সামনে দাঁড়িয়ে আছেন? তের কথায় জাঙ্কুক চারিপাশে তাকিয়ে দেখলো তাদের দিকে প্রায় অনেকেই তাকিয়ে আছে। জাঙ্কুক একটা জোরে নিঃশ্বাস নিয়ে তের হাত ধরে টেনে নিয়ে অন্যদিকে চলে যায়। কেন অ্যাভয়েড করছো আমাকে? আপনার সাথে কথা বলার কোনো উদ্দেশ্য বা কারণ খুঁজে পাচ্ছি না, তাই। বাড়াবাড়ি করছো এবার তুমি। আমি যখন কথা বলতে চাইছি তখন তুমি এভাবে অ্যাভয়েড করছো কেন? সেটা কেউ দেখতে যাবে না যে কে কথা বলতে চাইছে। দেখবে শুধু এটাই যে একটা মিডল ক্লাস মেয়ে টাকার জন্য একটা বড়লোক ছেলের পিছনে পড়ে আছে। বিশ্বাস করুন, এই কথা আমি আর শুনতে চাইছি না। এইখানে আসার পর থেকে সব সহ্য করে নিয়েছি, কিন্তু আমার চরিত্রের উপর কেউ কথা বললে আমি সেটা সহ্য করে নেব না। তাই প্লিজ আমাকে আমার মতো করে ছেড়ে দিন মিস্টার জিয়ন। জাঙ্কুক কথাটা বলেই চলে গেল। যে সম্পর্কে কোনো পরিণতি নেই সেই সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে তের মতে।
গেল ভার্সিটি থেকে হোস্টেলে। অন্যদিকে ফাই, তুমি যখন চাও না তোমার সাথে কথা বলতে, তাহলে আমিও যেতে তোমার সাথে কথা বলতে যাব না। আমিই বোকা যে কিনা সবটা ঠিক করতে চেয়েছিলাম। আই ডোন্ট নো কি হয়েছে আমার এই কদিন ধরে, এই মেয়েটার চিন্তা আমার মাথা থেকে বেরোচ্ছেই না। আগে কোনোদিন কোনো মেয়েকে নিয়ে ভাবিনি, কিন্তু আমি এখন ড্যামিট। জাঙ্কুক ফিলারের মধ্যে একটা ঘুষি মারলো সজরে। পিছন থেকে সেই সময় নিচে চিৎকার এলো, আর কিছুক্ষণের মধ্যে নিচে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, জাঙ্কুক কি হয়েছে তোমার, এভাবে রিয়েক্ট করছো কেন? জাঙ্কুক লিসার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। লিসা ভয় পেয়ে যায়, দাঁতে দাঁত চেপে জাঙ্কুক বলে, এখন থেকে যাও তুমি লিসা। জাঙ্কুক চলে গেলে লিসা বেকুবের মতো দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক কি কারণে ওর উপর রাগ দেখালো লিসা বুঝলো না, কারণ রাতের কথা ওর কিছুই মনে নেই। সেই বিষয়ে মাথা না নিয়ে লিসা চলে গেল। পরের দিন তে আর জিমিন ক্লাস করে বেরোচ্ছে, সেই সময় লিসা এসে তাদের সামনে দাঁড়ালো। ওদের দিকে তাকিয়ে বা হাতে একটা কাগজ তেড়ে চোখের সামনে ধরে। তে আর জিমিন তাকিয়ে দেখে এটা তে কম্পিটিশনের ফর্ম। আমি তোর দিকে বন্ধুত্বের হাত বাড়ালাম, কিন্তু তোর সেটা পছন্দ হলো না। আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালে আমার কম্পিটিটর হয়। লিসার কথা বুঝে তে আর জিমিন একে অপরের দিকে তাকালো। তে বলল, আমি জানতাম না তুইও পার্টিসিপেট করছিস, আর তাছাড়া বন্ধুত্বের কথাটা তোর মুখে মানাচ্ছে না ফ্রেশার্স পার্টির ঘটনার পর। তুই সেদিনই বুঝিয়ে দিয়েছিস তুই কি ভাবিস আমাকে নিয়ে। সো প্লিজ। তে জিমিনের হাত ধরে ওখান থেকে চলে আসতে নিলে লিসা আবার বলে ওঠে, তা পারবি তো আমার সাথে কম্পিট করতে? একটু ঠিকঠাক ড্রেস পরে আসিস যাতে নাচতে সুবিধা হয়, না হলে দেখা গেল জাজেসরা হয়তো তোর ড্রেস দেখে তোকে ডিসকোয়ালিফাই করে দিল। লিসা হাসতে হাসতে চলে গেল। জিমিন তাকে বলল, কদিন যেন বাকি কম্পিটিশনের? 4 দিন তো? হ্যাঁ, ওকে চল হোস্টেলে। তে আর লিসা ফিরে এলো হোস্টেলে, আর জিমিন হঠাৎ করে বলল শপিং করতে যাবে। তেও মত করলো না, একটু বুড়াও হয়ে যাবে এই ফাঁকে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সিউল ইউনিভার্সিটির ডান্স কম্পিটিশনে শামিল হওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের এই কম্পিটিশন। পোস্টের কথা শেষ হতে পুরো হলঘর হাততালির আওয়াজে ভরে উঠল। তাহলে জাজেসরা তাদের এলিমিনেট করতে পারে। পোস্ট হাসি মুখে স্টেজ থেকে নেমে গেল। স্টেজের উপর থাকা স্পটলাইট আবার অফ করে দেওয়া হয়। অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেল, তুই রেডি তো? তে আয়নার সামনে দাঁড়িয়ে গয়না ঠিক করছিল। ঠিক সেই সময় জিমিন থেকে কথাটা জিজ্ঞেস করাতে ওর দিকে না তাকিয়ে উত্তর দিল, আমি অনেক আগে পুরোপুরি রেডি হয়ে গেছি জিমিন। এই নিয়ে তুই 4 থেকে 5 বার কথাটা জিজ্ঞেস করলি, এত নার্ভাস হচ্ছিস কেন বলতো তুই? আমি না, তুই নিয়েছিস, মনে হচ্ছে তোর নার্ভাস হওয়া দেখে। সেটাই তো, যেখানে কম্পিটিশনে নামিয়ে দিতে চাইছিলি না তুই, কান্নাকাটি করছিলিস, সেখানে আজ কম্পিটিশনের দিন তুই এত কনফিডেন্ট। কি ব্যাপার, এই কনফিডেন্ট হওয়ার রহস্য কি? আমি জানতাস করছি তাই নাকি? জিমিন থেকে কোণে দিয়ে হালকা গুঁতো মারতে মারতে কথাটা বলে তো অস্বস্তিতে পড়ে যায়। এই তুই চুপ করবি, আমাকে আমার ডান্সে ফোকাস করতে দে, খালি আজে বাজে কথা। জিমিনকে পাশ কাটিয়ে গ্রিন রুম থেকে বেরিয়ে এলো তো লাজুক হাসি নিয়ে। জিমিন যদি এভাবে দেখতো তাহলে আবার উল্টাপাল্টা কথা বলতো। উফ, পারো বটে মেয়েটা। জিমিনকে না হয় বুঝতে দিলাম না যে আমি নার্ভাস, কিন্তু আসলে তো তা নয়, আমার তো ভীষণ নার্ভাস লাগছে, আমি পারবো তো।